মির্জা ফখরুল বা ওই জামাতের যে নায়েবে আমি ডাক্তার আব্দুল তাহের, উনি কি আলোচনা করবেন তাসনিম জারার সাথে? মানে হোয়াট ইজ দ্য টপিক? ডাক্তারি নিয়ে অসামঞ্জস্যকর জিনিস না। আপনার ইঞ্জিন হলো রোলস রয়েসের, আপনি একটা নসিমন ভটভটির সাথে এই রোলস রয়েস ইঞ্জিন মিলিয়ে দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন এক ধরনের মানে কোনোভাবেই একমত হওয়া যাচ্ছিল না এমন একটা জায়গায়, সেখানে হঠাৎ করে আজকে বৈঠকের পর গণভোটে সবগুলো রাজনৈতিক দল রাজি হয়ে গেলেন। এটা কি যে প্রধান উপদেষ্টা যে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আমেরিকা সফর করে আসলেন, সেটির একটা ফলাফল কিনা যে সেখানে গিয়ে তারা কাছাকাছি হতে পেরেছেন আলোচনাটা? সেটা হতে পারে। আবার আমাদের দেশটা আসলে অলি আল্লাহর দেশ, তো গাউস কুতুব অলি আল্লাহ পীর মাশায়েখদের দেশ। এখানে অনেক আসমানি যাকে বলে দোয়া দুরুদ থাকে। আপনি দেখেন যে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনের আগেই তারা সিলেটে যান, তারপরে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। তারপরে সিলেটের সদর আসনটি ১ নম্বর আসনটি, ওটাকে ধরে নেওয়া হয় যে ওটা একটা মর্যাদার প্রতীক। ওখানে যারা জিতে ওরাই সরকার গঠন করে। তো সেই দিক থেকে এখন হয় কি, বাংলাদেশে তো সব কিছু এলোমেলো টিল নাও এলোমেলো। তো সেই এলোমেলো জায়গার মধ্যে যখন হঠাৎ একটা ঐক্যমত্য জিনিসের ঘটনা ঘটে আসছে, এটা হতে পারে একটা অলৌকিক ঘটনা হতে পারে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে ইসলামী দলগুলোর একটা খুব ভালো সম্পর্ক। বাংলাদেশের যত পীর মাশায়েখ আছেন তারা তো তাকে কি বলবো 50 বছর ক্ষমতায় চাচ্ছেন, তারপরে আজীবন তিনি ক্ষমতায় থাকেন, এবং তার জন্য দোয়া দরুদ পড়তে পড়তে মোনাজাত করতে করতে কত হুজুরের জিন্দেগি মানে তামা হয়ে গেছে, তার কোনো ইয়াত্তা নাই। এখন কোন মানে হুজুরে হয়তো দোয়া করে ফেলেছেন যে এই বয়স্ক মানুষ 87 বছর বয়স, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, যেখানে হাত দেয় সেখানে শুধু ছাই, যেখানে হাত দেয় সেখানে কিছু নাই। তো এই অবস্থাতে কিছু সফলতা দরকার, কিছু কারামত দরকার। তো এরকম কোনো কারামত ঘটতেও পারে। আর তিনজন একসাথে গিয়েছেন, এখানে আমার কাছে মনে হয় না যে এখানে তাদের মধ্যে ভালো কিছু ঘটেছে সেখানে, কারণ এরা বের হয়েছে এয়ারপোর্ট থেকে আলাদা। তারপর শেষে ওখানে একই হোটেলে ছিল, কিন্তু মির্জা ফখরুল সাহেব, তারপরে জামাতের যিনি নায়েবে আমির তিনি, তারপরে যে অন্যান্য যারাই গেছেন, মানে এদের সবার সঙ্গেই কোনো গ্রাফ নেই একসাথে চলার জন্য। যেমন আমি, আমার বন্ধু নাসিরুদ্দিন অসীম, আমাদের এই রাজনৈতিক সম্পর্কের বাইরেও আমাদের একটা গ্রাফ আছে, এবং সেই গ্রাফ নট লেস দ্যান 35 ইয়ার্স ওল্ড। সেখানে একটা গ্রাফ আছে। উনি স্মরণ করে দেখতে পাবেন যে একসময় মধুর ক্যান্টিনের রনি ভাইয়ের মতো একটা লোক আসতো, আমিও দেখতে পাই যে আরে দৌড়ে দৌড়ে সে আসতো। কিন্তু মির্জা ফখরুল সাহেবের যে লেভেল, সেই লেভেলের সঙ্গে কোনো গ্রাফই জামাতের যিনি গেছেন সেই গ্রাফ মিলে না। যদি এখানে মতিউর রহমান নিজামী সাহেব থাকতেন জীবিত, আলী হাসান মুজাহিদি থাকতো, তাহলে হয়তো মিলতো, তাদের সঙ্গে আলোচনা হতো। তারপরে বলেন তো, আমাদের মির্জা ফখরুল বা ওই জামাতের যে নায়েবে আমি ডাক্তার আব্দুল তাহের, উনি কি আলোচনা করবেন তাসনিম জারার সাথে? মানে হোয়াট ইজ দ্য টপিক? ডাক্তারি নিয়ে নাকি আয়ুর্বেদিক নিয়ে? আখতার সাহেব তো ছিলেন। হ্যাঁ, আখতার সাহেব তো গেছেন। আচ্ছা গেল, মানে আমি আস্তে আস্তে আসতেছি তাসনিম জারার সাথে। সে তাসনিম জারার সাথে উনি কি আলোচনা করবেন? বা ধরেন আক্তার গেছেন, আক্তারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আলোচনা করবেন? আলোচনা করতে পারেন যে এক দেশে ছিল এক রাজা, সেই রাজা ছিল 4টে ঘোড়া, তারপর শেষে এরকম মানে শিশুতোষ গল্প আছে না। এছাড়া এগুলো মেলে না। মূল ব্যাপার হলো অসামঞ্জস্যকর জিনিস না। আপনার ইঞ্জিন হলো রোলস রয়েসের, আপনি একটা নসিমন ভটভটির সাথে এই রোলস রয়েস ইঞ্জিন মিলিয়ে দিয়েছেন। এটা মিলে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত নক্ষত্র সম একজন বিশ্ব খেলোয়াড়। তো তার সঙ্গে বাংলাদেশের রাজনীতির যে সকল রথী মহারথীদের সঙ্গে সম্মিলন হতে পারত যদি এখানে সালাউদ্দিন সাহেব যেতেন, মির্জা ফখরুল সাহেব যেতেন, মানে ডক্টর মঈন খান যেতেন, দেয়ার ইজ এ গুড, তাদের আলোচনা হতো। অ্যাটলিস্ট জামাতের আমির ডক্টর শফিকও যদি যেতেন, গোলাম পরওয়ার সাহেব যেতেন, আলোচনা হতে পারতো। কিন্তু এটা একটা অসম হয়ে গেছে, ফলে ওখানে কিছু হয়নি, সিঙ্গারাও খাওয়া হয়। আমি ভাই নাসিরুদ্দিন আহমেদ অসীম, আপনাকে জানতে চাই, রনি সাহেব যেটি বলছিলেন যে এই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট মানে হঠাৎ কোনো হুজুরের দোয়া কাজে লেগে গেছে, সবাই একমত হয়ে গেলেন, তাই নাকি? আমি তো ধন্যবাদ আপনাকে, গোলাম মাওলা রনি ভাই, দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। রনি ভাই তো আপনার টক শো দেখি বা ওনার যে ইউটিউব চ্যানেল সেটাও দেখি, আমার কাছে বেশ মজাই লাগে। তো উনি তো পীর ফকির আলেম আউলিয়াদের রেফারেন্স দিতে দিতে আমার কাছে মনে হয় যেন উনিও একজন পীর। তো ওনার বক্তব্যের সাথে আমার কোনো দ্বিমত নাই। আপনার এ ধরনের কোনো কিছু ঘটার মতো উনি যে জিনিসটা বললেন যে লেভেলের নেতৃবৃন্দ গেছেন, আমি কাউকে আন্ডারমাইন্ড করছি না। আপনি লিডার কত বড় সেটা বড় বিষয় না, লিডারশিপ কোয়ালিটিটা আপনাকে কোথায় নিয়ে যায় সেটা হচ্ছে যে বড় বিষয়। সো লিডার আর লিডারশিপের মধ্যে তফাৎটা আমি
খুব ভালোভাবে আমি অবজার্ভ করার চেষ্টা করি। তো সেদিক থেকে আপনার এই যে বয়সের যে তারতম্য যেটা, এটা আমি বুঝি না। আর এই যে গেলেন ওনারা, এটা জাতিসংঘের একটা যেহেতু সাধারণ অধিবেশন আপনার, এখানে এর আগেও অনেকে গেছেন, সবাইকে আপনার বক্তব্য দেওয়ার চান্স পান বা আপনার বক্তব্য দেওয়ার জন্য যান? যাওয়ার জন্য যাওয়া, একটা কমফোর্ট দেওয়া দেশবাসীকে যে আমার সঙ্গে সবাই আছে। স্টেক হোল্ডার যারা আছেন এই মুহূর্তে, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন। আমি একটা টক শোতে বলেছিলাম যে মান্না ভাই তো ছিলেন, মাহমুদুর রহমান মান্না ভাইও তো আপনার যুগপৎ আন্দোলনে ছিলেন। মান্না ভাই লেভেলটা তো অনেক উপরের, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে একজন চিটাগং ইউনিভার্সিটিরও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডাকসু তো ভিপি ছিলেন, তাই না? দুবার ছিলেন বারবার। তাহলে ওনার লেভেলটা একটু ভিন্ন রকম হতো। সেটা হলে দেশবাসী এবং আমি নিজেও তৃপ্তি পেতাম, সেটা একটু ভিন্ন রকম। কথাটা হচ্ছে যে এনাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতির সমীকরণে যোগ বিয়োগ গুণ ভাগ এমন কিছু মানে ঘটেছে সেটা আমি মনে করি না। রনি ভাই যে রেফারেন্স দিয়েছেন যে ইউনুস সাহেব যেখানে হাত দেন সেখানে ছাই, কোথাও কিছু নাই, আমি বলবো যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন বক্তব্যটা আপনার কেন, আমরা তো জুলাই অভ্যুত্থানের পরে, অব্যবহিত পরে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবার মতো, মূলত তো ওনার নাম তো সে 11-11 সময় রনি ভাই আমরা একসঙ্গে কিন্তু টক শো করতাম। মানে বাংলাদেশে যখন আপনারা টক শো শুরু করেছিলেন সে সময় খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে, এবং আমাদের আমি মাঝে মাঝে বলি যে মইনুল হোসেন স্যার, তোফায়েল আহমেদ সাহেব, আপনার এই ধরনের মানে উঁচু মাপের লোকজনের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, বিশিষ্ট ব্যক্তিজনের সঙ্গে তখন টক শো করা হতো। কিন্তু কেন সেটা প্রেক্ষাপটে আমি কেন এসেছিলাম? তখন তো আমি বিএনপির সদস্য না, বিএনপির আমি সদস্যও না। এক একটা প্রেক্ষাপটে এক একটা বিষয়, যেমন আমি ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করতাম কোর্টে, যখন কোনো আইনজীবী ছিল না। সে কারণে আপনার অবস্থা, সময় আমাকে একটা জায়গায় নিয়ে গেছে যে আপনারা আমাকে ডেকেছিলেন। এখন কি সে ধরনের আছে? এখন দেখা গেছে যে না, ভিন্ন রকম। এটা এক একটা সময় এক এক রকম। এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার 11 সময় 2007 সালেও ওনার বিষয়টা এসেছিল অন্তর্বর্তী সরকারের বা তখনকার কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয় এসেছিলেন। সেটা উনি সত্যি কি মিথ্যা আমি তো জানি না, সময়ের ব্যাপার ছিল বা বিভিন্ন বিষয় ছিল, সে সময় হয়তো বা তিনি সেজন্য রাজি হননি। তারপরে নোবেল লরিয়েট হিসেবে আন্তর্জাতিকভাবে মনে করেন যে গ্লোবালি একজন মানুষ সমাদৃত, সেই হিসেবে যে একটা জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ওনাকে আপনার পছন্দ করা হয়েছে। সেই হিসেবে উনি আপনার এই যে আজকে প্রায় 14 মাসের মতো হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে উনি দায়িত্ব পালন করে এসেছেন। আমাদের সবার প্রত্যাশা অনেক বেশি ছিল, আচ্ছা, প্রাপ্তিটা হয়তো হয়নি। সেই কারণে রনি ভাই হয়তো আক্ষেপ করে বলেছেন যে এখন সব কিছু পীরদের, ফকিরদের উপরে, আলেমদের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন। না, সেটা না, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। যেটা ভালো হতো যে নির্বাচনটা আপনার আগস্টের 6-7 মাসের মধ্যে নির্বাচনটা হয়ে গেলে বাংলাদেশের পরিস্থিতি একরকম হতে পারত। আমরা একটা নির্বাচিত সরকার থাকা উচিত। আর এখন দিন যতই যাচ্ছে ততই কিন্তু আপনার কমপ্লিকেশন অ্যারাইজ করছে। এই যে আজকে ওইটা বোধহয় আপনি পরে হয়তো বা জিজ্ঞেস করবেন যে আপনার ঐকমত্য কমিশনের, আমি আমার এই জায়গাতে আমি থামতে চাই যে আমি আশাবাদী।